এই বসন্ত, আমরা এই পথ ধরে কতক্ষণ ধরে হাঁটছি বলো তো? এই তো আমার হাতে ঘড়ি আছে। আমরা সকাল 8টা থেকে এই পথে হাঁটা শুরু করেছি। এখন প্রায় 12টা বাজে। তার মানে ওই ঘন্টা চারেক হয়েছে। কিন্তু এখানে এত বেশি রোদ আর জায়গাটা এত বেশি ফাঁকা, দেখছই তো। তাই আমাদের মনে হচ্ছে যে অনেকক্ষণ ধরে আমরা হেঁটেছি। কিন্তু অন্তত 2টো পর্যন্ত আমাদের কিন্তু এখনো হাঁটতে হবে। তারপর এখান থেকে কোনো একটা ভালো জায়গা দেখে আমরা সেখানে গিয়ে একেবারে বিশ্রাম নেব। আশেপাশের জায়গাগুলো মোটেই ভালো নয়। লম্বা লম্বা গাছ, এর তলায় বসা উচিত হবে না, বুঝলে? অনিরুদ্ধ সত্যি হাঁপিয়ে উঠেছিল। কাল সারা রাত ধরে নৌকোপথে তাদের এই জঙ্গলের কাছে আসতে হয়েছে। যে লোকটা নৌকোয় করে ওদের এই জঙ্গলের কাছে পৌঁছে দিয়েছিল, সেই লোকটা বলেছিল, আমার মনে হয় আপনারা ওখানে না গেলেই ভালো করবেন বাবু। ওই জঙ্গল ভালো নয়। কত গল্প শুনেছি ওই জঙ্গল নিয়ে। গল্প শুনেছেন? কিন্তু কেমন গল্প বলুন তো? মানে এই জঙ্গল নিয়ে তো আমরাও 2-একটা গল্প শুনে তাই এখানে এসেছি। ওই জঙ্গল ভালো নয়। অনেক বছর আগে ওই জঙ্গলে আদিবাসীরা থাকতো, কিন্তু এখন আর ওই জঙ্গলে কেউ থাকে না। আদিবাসীরা জঙ্গল থেকে কোথায় গেছে তা কেউ জানে না। আর তাছাড়া ওই জঙ্গলে ওই যে দিক দিয়ে আপনারা যাবেন, সেই দিক দিয়ে প্রায় একদিনের পথে হাঁটলে একটা পুরনো ভাঙা মন্দির চোখে পড়বে। ওই মন্দিরে অনেক বছর আগে নাকি ডাকাতের দল থাকতো। কথাটা শুনে অনিরুদ্ধ বসন্তের দিকে একবার তাকায়। অনিরুদ্ধ প্রশ্ন করে, ডাকাতের দল? কেমন ডাকাত ছিল তারা? অনেক সময় ডাকাতেরা দল বেঁধে এক জায়গায় থাকে, আবার অনেক সময় ডাকাতেরা 2-1জন কোনো জায়গায় লুকিয়েও থাকে। আর শুনেছি স্বাধীনতার সময় স্বাধীনতা সংগ্রামীদের মাঝে মাঝে স্থানীয় লোকেরা ভুল করে ওই ডাকাতি ভাবতো। তারা কেমন লোক ছিল তা তো জানি না, তবে এখানে একদল ডাকাত থাকতো। ওই যে ভাঙা মন্দির, ওই মন্দির থেকে আরো সামনের দিকে এগিয়ে গেলে অনেক বড় এক গভীর দিঘি পড়বে। ওই দিঘিতে তো এখন আর জল নেই, তবে তখন জল থাকতো। শুনেছি ওই ডাকাতের দল ডাকাতি করার পরে মানুষের গলা কেটে ওই দিঘিতে ভাসিয়ে দিত। তাদের রক্ত ওই দিঘি ভরে যেত। আর অনেকেই দেখেছি এক সময় সেই দিঘিতে নাকি কুমির রাখা থাকতো। কুমির? বেশ ইন্টারেস্টিং তো। গলা কেটে দিঘিতে ফেলে দিলে কুমিরের ব্যাপারটা হচ্ছে কুমিরের খাবারের জন্য মানুষগুলোকে ধরে আনা হতো। আচ্ছা। আরো অনেক কিছু ছিল। লোকেরা বলতো ওই ডাকাতের দল নাকি মন্ত্রতন্ত্র কি সব জানতো। ডাকাতের সর্দার যে ছিল, সে নাকি রাতের বেলায় ভূত নামাতে পারতো। এতক্ষণ মন দিয়ে কথা শুনছিল অনিরুদ্ধ। এবার হেসে উঠে বলল, সত্যি এই ভূতের গল্পটাকে সবকিছুর সঙ্গে যে জুড়ে দেওয়ার ব্যাপারটা যে কি কারণ, সেটাই বুঝতে পারি না। পুরনো বাড়ি, ভূত জঙ্গল, ভূত ডাকাত, ভূত নদী, গাছ, এমনকি সমস্ত কিছুর সঙ্গেই ভূত রয়েইছে। এর আগে তো অনেকে গেছে নিশ্চয়ই, তো তাদের কেউ কিছু কি দেখেছে? কিছু দেখেনি। জঙ্গলে যারা একবার যায় তারা আর ফিরে আসে না। আর কাছাকাছি নামলে সমস্যা নেই, শুধু যত ভেতরের দিকে ঢোকে ততই বিপদ। সেদিকে একবার গেলে কারো আর ফিরে আসার সুযোগ থাকে না। কিন্তু এই জঙ্গল তো ছোট নয়। একবার কেউ ওই জঙ্গলে ঢুকে পড়লে আর বেরোতে পারে না। লোকটা এভাবেই ওদের অনেক কিছু বলেছিল। বসন্ত কয়েকটা কথা বিশ্বাস করলেও অনিরুদ্ধ বিশ্বাস করেনি। ওরা প্রায় 2টো নাগাদ যে জায়গাটায় এসে পৌঁছলো, সেখানটায় গাছপালা একটু বেশি আর ছোট ছোট। তার মধ্যে যেন চেনা 2-একটা গাছও দেখা গেল। গাছ নিয়ে ওরা খুব একটা উৎসাহী কিংবা গবেষক কোনোটাই নয়,
তাই গাছের দিকে গুরুত্ব না দিয়ে মাঝারি আকারের ডাল পাতা ছড়িয়ে রাখা একটা গাছের ছায়ায় ওরা বসল। ব্যাগের মধ্যে শুকনো খাবার, জল সমস্ত কিছুই রয়েছে। তারই সদ্গতি করতে করতে অনিরুদ্ধ বলল, ম্যাপটা খুলে দেখো তো। ম্যাপের হিসেবে আমাদের এখন মনে হয় 2 দিন মতো আরো হাঁটতে হবে, কি তাই না? লোকটা বলেছিল মন্দিরটা 1 দিনের পথ। সেই মন্দির থেকে আরও 1 দিন কিংবা তার একটু সামান্য বেশি। কারণ ম্যাপ হিসেবে যারা এখানে এসেছে তাদের কিন্তু এই বিষয়ে অভিজ্ঞতা বেশি। তাদের হাঁটার গতিও দ্রুত হবে। তাদের তুলনায় আমাদের হাঁটার গতি কিন্তু অনেক কম। তাই আমাদের ধরে রাখতে হবে 2.5 দিন কিংবা 3 দিন। কিন্তু যদি সত্যি সত্যি আমরা সেই গুপ্তধন খুঁজে পাই তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি না পাই? বসন্ত কিছু একটা বলতো, ঠিক তার আগেই তার একটা অদ্ভুত ব্যাপার মনে হলো। সামনের দিকটায় জঙ্গল সামান্য ঘন হয়ে এসেছে, তার ভিতর দিয়ে চলার পথ। বসন্ত সেদিকে তাকিয়েছিল। হঠাৎ মনে হলো সেই সরু পথের এক পাশে যেখানে ঝোপটা এক মানুষ সমান উঁচু হয়ে আছে, সেই ঝোপের ভিতর থেকে একটা মাথা যেন বাইরে বেরিয়ে এসে ওদের দিকে তাকিয়ে দেখছে। যেই বসন্ত ভালোভাবে তাকিয়েছে অমনি একটা মাথা ঝোপের মধ্যে উধাও হয়ে গেল। বসন্ত তাড়াতাড়ি বসে থেকে উঠে পড়ল। তারপর অনিরুদ্ধ ধাতস্থ হয়ে কিছু বুদ্ধি দেওয়ার আগেই কোমরে গুজে রাখা রিভলভারটা বার করে ছুটে গেল সেই ঝোপের দিকে। এমন আকস্মিকতায় অনিরুদ্ধ হতবাক হয়ে বলল, আরে কি হলো বসন্ত, কোথায় যাচ্ছ? এখানেই বস, অন্য কোথাও যাবি না কিন্তু। আমি এক্ষুনি আসছি। একটা লোক আমাদেরকে দেখছে। শেষের কথাগুলো আর শুনতে পেল না অনিরুদ্ধ। বসন্ত সামনের দিকে ছুটে গিয়ে ঝোপের মধ্যে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল। এইবার অনিরুদ্ধ ভয় পেল। তার পাশে জঙ্গল ছাড়া আর কিছুই বোঝা যায় না। কোন দিক থেকে ওরা এসেছে, কোন দিকে যাবে তারও যেন কোনো ঠিক ঠিকানা নেই। সঙ্গে একটা কম্পাস আছে, আর সেই কম্পাসটা আছে বসন্তের ব্যাগে। কম্পাস দেখেই ওরা দিক ঠিক করে চলেছিল। ম্যাপটা অবশ্য কোমরের কাছেই গোজা। অনিরুদ্ধ ম্যাপটা বার করল। হাতে একটা ম্যাপ, চারপাশে একটা নদীর মতো আঁকা। বসন্ত জানে ওটা একটা নদী নয়, 2টো নদী। একটা উত্তর থেকে পশ্চিম দিকে বেঁকে গেছে, আর একটা দক্ষিণ পূর্ব দিকে। প্রকৃতির এমন অদ্ভুত খেয়াল এর আগে ওরা দেখেনি। তবে এই 2টো নদী কাছাকাছি নয়, দুইয়ের মাঝে দূরত্ব প্রায় 4000 বর্গ কিলোমিটার। আর এই গোটা জায়গাটা জুড়ে রয়েছে এক নিবিড় অরণ্য। জায়গাটা 4000-এর থেকেও বেশি হতে পারে, তবে এই কারণে নয়। এই জঙ্গলের আরও একটা কারণ আছে দুর্গম হওয়ার। তার কারণ হলো জঙ্গলের অদ্ভুত কিছু গাছ এবং পথও খুঁজে পাওয়া যায় না। এইভাবেই এই জঙ্গলটাকে আঁকা আছে। ওরা যেই পথ ধরে এসেছে সেই দিকের থেকে প্রথমে মন্দির, তারপর আরও খানিকটা এগিয়ে এসে সেই গাছ, এবং তারপরে আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর সেই জায়গাটা যেখানে গুপ্তধন থাকার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আসল সমস্যা হলো এই পথ। এই দিকে তাকিয়ে এই সমস্ত কথাই ভেবে চলেছিল অনিরুদ্ধ। আরও অনেক কিছুই তাতে আঁকা এবং লেখা রয়েছে, তবে অনেক দিন আগেকার বলে কেমন যেন খোয়াটে হয়ে গেছে। পাতাটা ভাগ্যিস মোটা কাগজের পাতা, না হলে ছিঁড়েই যেত। আমি একটা ভাঁজ করে রেখে কোমরে ঘষতে ঘষতেই বসন্ত হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো। লোকটাকে ধরতে পারলাম না রে। ঝোপের কাছে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে দেখছিল। আমি তাকাতেই ছুটতে শুরু করলো, কিন্তু কোথায় যে গেল? এমন জঙ্গল। আরে তোর তোর ঘাড়ের কাছে ওটা কি? অনিরুদ্ধ বসন্তের ঘাড়ের কাছে হাত রাখতেই বুঝতে পারল যে এটা একটা কাগজ, লাল রঙের একটা কাগজ। কাগজটা নামিয়ে এনে খুলতেই দেখা গেল তার মধ্যে লেখা রয়েছে, সাবধান, এই জঙ্গল ভালো নয়।
অনিরুদ্ধর মুখে একটা হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল, কারণ লাল কাগজের মধ্যে লেখাটা কিন্তু আরো গভীর কোনো লাল রং দিয়েই লেখা, আর এটা রক্ত ছাড়া অন্য কিছুই হতে পারে না। আমার মনে হয় অবিনাশ হালদার ঠিকই বলেছিল। তাছাড়া ওই লোকটাও তো এমন কথাই বলেছিল। আরও কয়েক ঘন্টা হাঁটার পরেই ওরা মন্দিরের কাছটায় চলে এলো। পথে দ্রুত হেঁটেছিল বলেই এমনটা হয়েছে। সন্ধ্যার একটু আগে আগেই ভাঙা মন্দিরের কাছটায় এসে দুটো টর্চ বার করে ওরা চারিদিকে দেখল। মন্দিরের দালানটা বেশ বড়, অনেক বছর আগে তৈরি বলেই বোধহয় এখনও মন্দিরের এক পাশের একটা দেওয়াল টিকে রয়েছে। আগেকার আমলের ইট সুরকি দিয়ে তৈরি করা এই মন্দির। সামনের দিকটা আর এক পাশের একটা দেওয়াল ভেঙে হাঁ হয়ে আছে। ভিতরেই কোথাও মূর্তি কিংবা ওই জাতীয় কিছু নেই। তবে মসজিদের চারপাশে ছোট ছোট ঝুপড়ির মতো ঘর ছিল একসময়, এখন তার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। গাছের ডালে এখানে ওখানে জড়িয়ে থাকা লাল সাদা কাপড় এবং আরও অনেক চিহ্ন চারপাশে রয়েছে, যাতে বোঝা যায় এখানে একসময় কেউ থাকতো। মন্দিরের সৌন্দর্যের কাছে এসে টর্চের আলোয় প্রায় চারিদিকে দেখে নিয়ে বসন্ত বলল, এই রাতের বেলায় থাকার জন্য জায়গাটা কিন্তু ভালোই হতো, কিন্তু এতদিনের ভাঙাচোরা জায়গা, সাপ খুব খুব থাকতে পারে। আমাদের কোনো একটা গাছেই রাত কাটাতে হবে অনিরুদ্ধ। গাছে? কিন্তু যদি ঘুমিয়ে পড়ি তখন? আরে ওই গাছের একটা মোটা ডালের সঙ্গে দড়ি দিয়ে নিজেকে বেঁধে রাখবি, তাহলে ঘুমিয়ে পড়লেও আর গাছ থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি কোনোভাবে দড়ি আলগা হয় তাহলে ঝাঁকুনিতেও ঘুম ভেঙে যাবে তোর। ওরা আর দেরি করল না, গাছের সঙ্গে শক্ত করে দড়ি বেঁধে দিয়ে রাতটা কাটিয়ে দিল সেখানে। পরদিন সকালে মন্দিরের চারপাশে ঘুরে বেড়াতে বেড়াতে বুঝতে পারল রাতে মন্দিরে না থেকে ভালোই করেছে। মন্দিরের এক পাশে ভেঙে পড়া ধ্বংসস্তূপের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা কালো রঙের সাপ। অনিরুদ্ধ, সাবধান, ওই দেখ! বসন্ত একটা হাত সরিয়ে নিয়ে পিছনের দিকে তাকালে দেখা গেল যে কালো সাপটা অনিরুদ্ধ এই মাত্র যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে চলে গেল। অনিরুদ্ধর বুকের ভিতরটা দুরু দুরু করে উঠল। এইখানে আর না ভাই, এইখানে থাকলে সাথে সাথে মরতে হবে। চল চল। এটাই কি সেই শিব মন্দির যে মন্দিরটা ছবি ম্যাপে আঁকা আছে? যদি এটাই সেই মন্দির হয় তাহলে ডাকাতের দল এখানেই থাকতো, এইখানেই পুজো করত। কিন্তু তাহলে দিঘিটা কোথায়? যে দিঘির কথা ওই নৌকায় মাঝি বলল, ওই দিকেই আছে। ওই দিকটা দেখে মনে হচ্ছে কেমন যেন ফাঁকা ফাঁকা। আমার তো তাই বলেই মনে হচ্ছে। চল ওই দিকেই যাই। অনিরুদ্ধর কথায় বসন্ত এগিয়ে গেল সেই দিকেই। বেশ খানিকটা হাঁটার পর সত্যিই একটা ফাঁকা জায়গায় এসে পড়ল ওরা। সামনের দিকে ঢুকতেই বোঝা গেল জায়গাটা ঢালু হয়ে নেমে গিয়েছে নিচের দিকে। কোনো একটা অদ্ভুত কারণে নিচের দিকে কোনো জঙ্গল হয়নি, একদম ধারের দিকে অল্প অল্প জঙ্গল। গাছ নিচের দিকে নেমে গেছে, কিন্তু নিচের দিকে জল না থাকলেও সেখানে সবুজ গাছপালা জন্মাতে পারেনি। আর সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত ব্যাপার আবিষ্কার করে ফেলল বসন্ত। ঠিক নিচে যেখানে জল জন্মায় সেখানে সাদা রঙের কি যেন একটা ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইগুলো কি? লোকটার কথা যদি সত্যিই হয় তাহলে ওইগুলো নরকঙ্কাল। এই দিঘিতে তো অনেককেই মারা হয়েছিল, এমনকি কুমিরের দল তাদের খেয়েছে বলে অনেকে মনে করে। কিন্তু যদি কুমিরের কথাটা সত্যি না হয় তাহলে মৃতদেহগুলো তো এখানেই থাকবে। একটা দুটো থাকতেই পারে, আপত্তি নেই, কিন্তু প্রয়োজনও নেই। আমরা এই দিঘির নরকঙ্কাল খুঁজতে তো আসেনি। চল, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। সময় নষ্ট না করে সেখান থেকে বেরিয়ে আসে ওরা। এবার ওরা ধরে উত্তরের পথ। মন্দিরের কাছ থেকে উত্তরের পথে যাওয়ার কথা। সেই পথে আরও অনেকটা হেঁটে ওদের পৌঁছতে হবে সেই গাছটার কাছে। তারপর সেখান থেকে আবার যাত্রা। এইবার যেন
অনিরুদ্ধ ও বসন্তের মনে একটা নতুন উত্তেজনা কাজ করতে থাকে। এই ভাঙা মন্দির, এই দিঘি, এই দুটোই যখন আছে, তার মানে ডাকাতের গল্পটা অন্তত সত্যি। তাছাড়া ওই মন্দিরের কাছেই তো ডাকাতের থাকার কিছু সূত্র ওরা খুঁজে পেয়েছিল। যদিও এত বছর পরে সেটা থাকার কথা ছিল না, তবুও ছিন্ন বিচ্ছিন্ন সাদা, লাল, হলুদ কাপড় ভাঙা মন্দিরের কাছে ছড়িয়ে থাকা ডাকাতদের আস্তানাকে পিছনে রেখে চলছিল। দুপুরের দিকে ওরা আবার বিশ্রাম নেওয়ার জন্যে থামে। এই দিকের জঙ্গলটা আরও অদ্ভুত। গাছগুলো খুব বেশি বড় নয়, বড়জোর 4 মানুষ সমান উঁচু হবে, কিন্তু গাছের গায়ে জড়িয়ে থাকা লতা পাতার ভাগটা বেশি। যে পথ ধরে ওরা হেঁটে যাচ্ছে সেটা পায়ে চলার পথ নয়। ওরা সঙ্গে করে হাত দুয়েক লম্বা দুটো ছুরি এনেছিল, কাজে লাগতে পারে ভেবে। ব্যাগের মধ্যেই একপাশে ছিল। সেটা দিয়েই লতা কাটতে কাটতে ওরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। গুপ্তধনের খোঁজেই ওরা জয়নগর থেকে এই মণিকান্তপুরের শেষের দিকে এই জঙ্গলের কাছে এসে পৌঁছেছে। দুটো নদীর মধ্যে একটা মাতলা আর অন্যটা হলো রূপসা। নদী পেরিয়ে জঙ্গলের মধ্যে লোকজন সহজে আসে না। নদীর ওপারে ছড়িয়ে ছিটিয়ে যে কটা গ্রাম রয়েছে, সেখানকার লোকেরা কালে ভদ্রে এই জঙ্গলের পাড়ে এসে নৌকো থাকলেও ওপরে উঠতে সাহস করে না। আর সেই জঙ্গলেই মাঝে মাঝে অভিযাত্রীর দল আসে গুপ্তধনের খোঁজে। ডাকাতের গল্পের সাথে মিলে আছে এই গুপ্তধনের গল্প। এটা বসন্ত মাস 3 আগে শুনেছে অবিনাশ হালদারের কাছ থেকে। অবিনাশ হালদার একজন ঐতিহাসিক। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান ইতিহাসের খোঁজে। ইতিহাস সম্পর্কে তার অনেক জ্ঞান। তিনি একদিন তার বাড়িতে বসন্তকে ডেকে বলেছিলেন এই জায়গাটার কথা। তিনি জানতেন বসন্তের এই সমস্ত জায়গার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে। গুপ্তধনের সন্ধানে বসন্ত ঘোরাঘুরি করলেও গুপ্তধনের প্রতি লোভের জন্য নয়, সেটা আবিষ্কারের একটা অ্যাডভেঞ্চারের জন্যে সে কাজটা করে। বসন্ত যখন প্রশ্ন করল, গুপ্তধন? কিসের গুপ্তধন? গুপ্তধনটা হলো ডাকাতদের। ওই জঙ্গলকে অনেকেই জানে নিশি ডাকাতের আস্তানা বলে। সেই আমলে ইংরেজদের দল নদী পেরিয়ে জঙ্গলে ঢুকে নিশি ডাকাতকে ধরার চেষ্টা করেছিল কয়েকবার। তার দলে কিন্তু লোকজন খুব একটা বেশি থাকতো না, হাতে গুনে ওই 20-25 জন। কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন জঙ্গলে বেশি ডাকাতের লোকজন ছড়িয়ে থাকত। প্রয়োজন হলে সবাই একসাথে হয়ে যেত। তখনকার দিনে যে কিভাবে যোগাযোগ ব্যবস্থাটা হতো, অনেকেই মনে করে পায়ের আর পায়, আবার অনেকেই মনে করে রণপা লাগিয়ে লোকজন যাতায়াত করত। যেভাবেই হোক না কেন, নিশি ডাকাত কিন্তু ওই জঙ্গলের মধ্যে যেন রাজার মতো থাকত। তার মতো নৃশংস ডাকাত সেই অঞ্চলে তখন ছিল না। ওই নদীপথে বিশেষ করে রূপসার দিক দিয়ে কোনো নৌকা যাতায়াত করলেই তাকে নিশি ডাকাতের মুখোমুখি হতে হতো। এক সময় তো রূপসা আর মাদুলি নদী দিয়ে নিশি ডাকাতের মাঝে নৌকা ছাড়া আর কেউ যাওয়া বন্ধই করে দিল। কিন্তু গুপ্তধনটা কিসের? তুমি কি মনে করেছো নিশি ডাকাত গোটা জীবনে যে ডাকাতি করেছে তার সমস্তটাই ওই জঙ্গলের মধ্যে একটা স্থানে লুকিয়ে রাখতো? সেখান থেকে অল্প কিছু অংশ বাইরে বের করে তার লোকজনদের মধ্যে ছড়িয়ে দিত, যাতে বিভিন্ন জায়গায় তাদের দল চালাতে সুবিধা হয়। সবাই যেখানে যাই লুট করুক না কেন, নিশি ডাকাতের আস্তানায় এনে রাখত। তারপর একদিন এলো সেই রাত। সেই রাতের গল্পটা ওই এলাকার অনেকেই জানে, যদিও আজ থেকে প্রায় 100 বছর আগেকার কথা। তবু সেখানকার বয়স্ক মানুষদের মুখে মুখে সেই গল্প ঘুরে। কোন গল্প? যেদিন রাতে ওই জঙ্গলে ইংরেজদের দল ঢোকে, সেই রাতে নিশি ডাকাত কোনো কারণে সেখান থেকে পালাতে পারেনি। সেদিন নাকি নিশি ডাকাতের দলের কোনো একটা পুজো কিংবা ওই জাতীয় কিছু একটা ছিল। সেদিন গোটা সময় ওরা অস্ত্র হাতে নেবে না। নিশি ডাকাতের হাতে অস্ত্র থাকলে তার সামনে একজন কেন 10 জনও টিকতে পারত না। লাঠি, রামদা আর তীর ধনুক নিয়ে নিশি ডাকাতের দল ছিল অপ্রতিরোধ্য। ইংরেজদের দল বন্দুক হাতে নিয়েও তাদের সঙ্গে লড়াই করতে পারত না, কারণ জঙ্গলের মধ্যে সমস্ত জায়গা ছিল নিশি ডাকাতের দলের চিহ্ন। কিন্তু
ইংরেজের দল তাদের মারলো কি করে? যেভাবে ইংরেজদের দল এত বছর ধরে আমাদের দেশে শাসন করেছে, যেভাবে ইংরেজরা মাত্র সামান্য হাতে গোনা কিছু লোক নিয়ে আমাদের এই গোটা ভারতবর্ষকে নিজেদের পায়ের তলায় রেখেছিল, ঠিক সেইভাবে বেইমানি করে। আর সেই বেইমানি করেছিল নিশি ডাকাতের নিজেদের দলের লোক। আসলে ভারতবর্ষের মানুষদের পরাধীনতার আসল কারণ ছিল ভারতবর্ষের মানুষ নিজেরাই। তারা কখনোই একজোট হয়ে কোনো কিছুই করতে পারেনি। ধর্ম, জাতি, বর্ণ বিভিন্নভাবে ভারতবাসীরা সব সময় ভাগ হয়ে গেছে। তবে এখনকার দিনেও এটা আছে। এটা কমেছে সেটা কিন্তু নয় অবিনাশবাবু, এখনো কিন্তু আছে অনেক জায়গাতেই। আমাদের চোখে পড়ে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু গ্রামের দিকে এবং আরও অনেক জায়গাতেই আছে কিন্তু এখনো। সবচেয়ে বড় একটা ভেদাভেদ হলো ধনী আর গরিব। চলতেই থাকবে। মানুষ সব সময় নিজেকে আলাদা করে রাখতে ভালোবাসে, বিশেষ করে আমাদের দেশের মানুষজন। আর সে কথা বাদ দাও। আর তারপর যা বলছিলাম, সেই রাতে এমনই নিশির ডাকাতের দলের একজনের বেইমানির জন্য গোটা ডাকাতের দল ইংরেজদের হাতে ধরা পড়ে। সে ভেবেছিল ইংরেজরা ওদের ধরে নিয়ে যাবে, কিন্তু না, ইংরেজদের দল ওদের প্রত্যেককে গুলি করে মেরে মৃতদেহ ওই দিঘিতেই ফেলেছিল, যেখানে নিশি ডাকাতের দল বলি দেওয়ার পর মৃতদেহ ফেলত। কিন্তু নিশি ডাকাত কোথায় তাদের সম্পত্তি রেখেছিল তা ইংরেজদের দল খুঁজে পায়নি। এরপরে ওই জঙ্গলে মাঝে মাঝেই ইংরেজদের সৈন্যদল গেছে, কিন্তু ওই গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি। সেই সময়ে যেই গুপ্তধন খুঁজে পাওয়া যায়নি, সেই গুপ্তধন কি এতদিন পরে খুঁজে পাওয়া যাবে? যাবে, কারণ একটা ম্যাপ আমার হাতে এসেছে। কিরে, আমরা তো আরও একদিন হেঁটে ফেললাম, সেই গাছ তো কোথাওই চোখে পড়লো না। গাছটার বর্ণনাও তো অদ্ভুত। এমন গাছ যে কোথাও আছে বলে তো আমার মনে হয় না। বসন্ত সামনের দিকে হাঁটছিল। একটু পরেই সন্ধ্যা হয়ে আসবে, কিন্তু যেই গাছের খোঁজ ওরা করছিল সেই গাছ এখনো পাওয়া যায়নি। সেই লতা জড়ানো পথে ছুরি চালিয়ে লতা পাতা কেটে এগোতে এগোতে অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে। বোধহয় ম্যাপ যখন তৈরি হয়েছে তখন এই পথে এত বেশি ডাল পাতা কিংবা লতার জঙ্গল ছিল না। বসন্ত আরও দুটো লতা কেটে নিয়ে বলল, এই আমার কিন্তু মনে হচ্ছে আমরা অন্ধকার নামার আগে কোথাও গিয়ে পৌঁছতে পারবো না। রাতে থাকার একটা ব্যবস্থা কিন্তু করতেই হবে। কিন্তু এখানে থাকবি কোথায়? গাছগুলো তো বড়ই অদ্ভুত। গাছের উপরে উঠে যে রাতটা কাটাবো তার ব্যবস্থাও তো নেই। তো এখানেই থাকতে হবে আমাদের, তাই না? কিছুই করার নেই, তাই ওদের সেখানেই থাকতে হলো। সেদিন রাতেই ঘটল একটা অদ্ভুত ব্যাপার। লতা পাতা আরও কি যেন কোনো রকমে জোগাড় করে গাছের গোড়ার দিকটাতেই জায়গা করে ওরা দুটো ব্যাগ রেখেই শুয়েছিল। এক এক জায়গায় আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। হিসেব হলো মোট 4 ঘন্টা করে ওরা দুজনে ঘুমোবে। প্রথমে ঘুমোতে গেল অনিরুদ্ধ। 10টা থেকে 2টো পর্যন্ত সে ঘুমোবে, আর 2টো থেকে 6টা পর্যন্ত ঘুমোবে বসন্ত। অনিরুদ্ধ ঘুমিয়ে পড়ে এবং সেই সময় বসন্ত জেগে রইল। অবিনাশবাবুর কথা শুনে আর এই ম্যাপের কথা বিশ্বাস করে এখানে সে ভুল করলাম না তো? বসন্ত ভাবতে লাগলো এর আগে অবিনাশবাবুর কথায় সে অনেক জায়গাতেই গিয়েছে। এর মধ্যে কোথাও কোথাও অনিরুদ্ধ তার সঙ্গে ছিল, আবার কোথাও সে একাই গেছে। কিন্তু এই প্রথম তার অবিনাশবাবুর কথায় কেমন যেন একটু সন্দেহ হচ্ছে, কারণ ওদের পথ বলতে কিছুই নেই। ওরা যেভাবে এগিয়ে চলেছে তাতে ওই গাছের কাছে পৌঁছতে কতদিন সময় লাগবে তা ঠিক বলা যায় না। পিছনের যে পথ ওরা ফেলে এসেছে কম্পাস দেখে দেখে যাওয়া যাবে, কিন্তু তাতেও তো অনেকটা সময় লেগে যাবে। এই জঙ্গলটা যে আসলেই কত বড় সেই সম্পর্কেও ধারণাটা বসন্ত ভালোভাবে করতে পারেনি। বসে বসে এইসবই ভাবছিল সে। সামনে এক জায়গায় কোনো মতে শুকনো ডাল পাতা জোগাড় করে আগুন জ্বালিয়ে রেখেছিল। এতে করে রাতের বেলা কোনো জন্তু এখানে আসবে না। আর কিছুই না, শেয়াল, সাপ
এই সমস্ত জায়গায় থাকতেই পারে। বসন্ত আগুনের দিকে তাকিয়ে বসেছিল। এমন সময় খসখসে একটা শব্দ শুনে সামনের দিকে তাকাতেই দেখতে পেল আগুনের ঠিক অপর পাশে, যেখানে পায়ে চলা পথটা শেষ হয়েছে, ঠিক সেখানেই জঙ্গলের কাছে একটা লোক দাঁড়িয়ে। ব্যাপারটা প্রথমে বসন্তর বিশ্বাস হয়নি। এই জঙ্গলের মধ্যে এমন জায়গায় লোক আসবে কোথা থেকে? তারপরে দেখতে পেল সত্যি একটা লোক দাঁড়িয়ে আছে। আকাশে চাঁদের অল্প আলোয় লোকটাকে দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে বসন্তর মনে হলো এই লোকটাই সেই লোক যার পিছনে সে গিয়েছিল। কে তুমি, আর কেন বারবার এইভাবে আমাদের পিছু নিচ্ছ? কি ব্যাপার বলো তো তোমার? যে কারণে তোরা এখানে এসেছিস তা কখনোই সম্পূর্ণ হবে না। ওই নিশি ডাকাত কাউকে এখান থেকে বেরোতে দেয় না। সাবধান, সে গুপ্তধনে কখনো হাত দিবি না। বসন্ত চমকে উঠল। এ বিষয়ে কোনো কথা এখনো পর্যন্ত সে তো কাউকে জানায়নি। হতে পারে যারা ওদেরকে দেখেছে তাদের মধ্যে কেউ সন্দেহ করেছে, কিন্তু এমনভাবে এমন কোনো কথা এর আগে তো তাদের কেউ বলে দেয়নি। তুমি কি করে জানলে আমরা নিশি ডাকাতের সেই গুপ্তধন খোঁজার জন্য এখানে এসেছি? নিশি ডাকাতের সেই গুপ্তধন কেউ খুঁজে বার করতে পারবে না। বিশেষ করে যারা লোভ করে এখানে আসবে তাদের মধ্যে তো কেউ খুঁজে বার করতে পারবে না। আমি লোভ করে এখানে আসিনি। নিশি ডাকাতের গুপ্তধন খুঁজে পেলেও সেখান থেকে একটা কিছু আমার প্রয়োজন নেই। আর ঈশ্বরের আশীর্বাদে আমার এবং আমার পরিবারের যা অর্থ আছে তাতে আমি এবং আমার পরের বংশ পায়ের উপর পা তুলে খেতে পারে। আমাদের ব্যবসা খুব ভালোই চলছে এবং আমার বাবার একমাত্র সন্তান আমি। তাছাড়া এই গুপ্তধনের ওপর আমার কোনো অধিকার নেই। ওটা হলো সরকারি সম্পত্তি। যদি ওটা খুঁজে পাওয়া যায় তাহলে সেটা আমি ভারত সরকারের হাতে তুলে দেব। এমনটাই অবিনাশবাবুর সঙ্গে আমার কথা হয়েছে। বসন্ত কিছুক্ষণ চুপ করে রইল। সামনের আগুনটা হঠাৎ করে কেন জানি না নিভে আসতে লাগলো। বসন্ত কয়েকটা শুকনো কাঠ গুঁজে দিল, কিন্তু আগের মতো করে আর জ্বলল না। আবারও ঝোপের কাছে কেউ যেন আগের মতো গলাতেই বলল, এখনো সাবধান করছি তোদের, এই গুপ্তধনের জন্য ওখানে যাস না। সামান্য ভুলচুক হলেই কিন্তু মৃত্যু নেমে আসবে। ওই গুপ্তধন কেউ খুঁজে পাবে না। তাছাড়া তোরা ভুল পথে চলছিস। ওই গাছ তোরা খানিকটা পেছনেই ফেলে পেরিয়ে এসেছিস। কথাটা বলেই লোকটা আর দাঁড়ালো না, জঙ্গলের মধ্যে কোথায় যেন ঢুকে পড়ল। বসন্ত অবাক হয়ে গেল। যে গাছটার কথা তিনি বললেন সে বিষয়ে তিনি কি করে জানলেন? তাহলে ম্যাপটা যে ওদের কাছে আছে সেটা কি লোকটা কোনোভাবে বুঝতে পেরেছে? অবিনাশবাবু বলেছিল এই ম্যাপটা কে তৈরি করেছে সে কথা কেউ জানে না, কিন্তু কোনো একদিন কোনো এক ঐতিহাসিক অদ্ভুতভাবে ম্যাপটা তৈরি করেছে। সে কখনোই জঙ্গলে আসেনি। এই নিশি ডাকাতের জঙ্গলের কথা সে শুনলেও এই জঙ্গল নিজের চোখে সে কখনো দেখেনি, অথচ এক রাতে অদ্ভুতভাবেই নিজেই ম্যাপটা তৈরি করেছিল। মিলিয়ে দেখা গেছে এই ম্যাপের সঙ্গেই জঙ্গলের মিলও আছে। কি হচ্ছে আমাদের সাথে? জঙ্গলে ঢোকার পর থেকেই অদ্ভুত ব্যাপারগুলো শুরু হয়েছে। শেষ রাত্রের দিকে অনিরুদ্ধকে ঘুম থেকে তুলে দিল। বসন্ত নিজে ঘুমালো না। তখনই তারা আবার পিছনের পথে ফিরে এলো। কম্পাস দেখে দিক ঠিক করে বেশ খানিকটা পিছনে এগিয়ে এসে ওরা সামান্য ডান দিক ঘেঁষে এই পথে এগোতে লাগলো। আর তারপরে পরের দিন সকালে গিয়ে পৌঁছলো সেই গাছটার কাছে। তার মানে আমরা ভুল পথে এগোচ্ছিলাম। যদি ওই পথেই আরো এগিয়ে যেতাম তাহলে তো গাছটা আর খুঁজেই পাওয়া যেত না। কিন্তু তোর হঠাৎ করে কেন আমার মনে হলো যে আমরা ভুল পথেই যাচ্ছি, বল দেখিনি? কাল রাতে একজন এসেছিল। সে কে তা আমি জানি না। সেই আমাদের পথটা যে ভুল সেই কথাটা বলল, কিন্তু লোকটা আরও অনেক কিছু বলল। আমাদের এই গুপ্তধন খুঁজে বার করতে বারণ করলো। বুঝতে পেরেছি, বোধহয় কেউ আমাদের পিছু নিয়েছে। আমরা গুপ্তধনের জায়গাটা খুঁজে বার করব আর তারপরে সে বেটা তার সুযোগ নেবে।
তাই তোকে একটু ভয় দেখিয়ে রাখলো, যাতে পরে কাজটা সহজই হয়ে যায়। আম, আমার কিন্তু তেমন মনে হয় না। এই জঙ্গলে সত্যি সত্যি অদ্ভুত কিছু একটা আছে অনিরুদ্ধ। গাছটা বেশ বড়, পাশাপাশি দুটো গাছ এবারেও আগের মতোই হলো। এটা যে কি গাছ ওরা বুঝতে পারল না। পাশাপাশি দুটো গাছ মাটি থেকে আলাদা আলাদাভাবে উঠে এলেও বেশ খানিকটা ওপরে উঠে গেছে। গুড়ি থেকে যেখানে প্রথম মোটা কাণ্ড শুরু হয়েছে, ঠিক সেইখান থেকে গাছ দুটো যেন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। বড় বড় পাতাওয়ালা ডালপালা বিস্তৃত করা একটা দুটো গাছ জড়িয়ে এমনভাবে ডাল পাতা ছড়িয়েছে, বেশ বড়সড় একটা দোতলা বাড়ি লম্বা এবং চওড়ায় এই গাছের সমান হয়ে যাবে। চওড়াতে যেন দুটো দোতলা ফ্ল্যাট নিয়ে নেবে। গাছের সামনে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে অনিরুদ্ধ বলল, এই গাছের সাথে ওগুলো কি বাঁধা রয়েছে রে? এই গাছকে ডাকাতের দলরা বলতো মনের ইচ্ছে পূরণের গাছ। ডাকাতি করতে যাওয়ার আগে গাছে একটা করে সুতো বেঁধে যেত। যে সুতোর বাঁধন ভালো হতো তার ডাকাতি হতো তত ভালো। যদিও কুসংস্কার, তবুও ডাকাতের দল এসব মনে করত। আর সেই সময়ে তো এমন কুসংস্কার অনেক চালু ছিলই। যাই হোক, এবার আমাদের ওই উত্তরের পথে যেতে হবে। গাছের কাছে ওরা কিছুক্ষণ আশ্রয় নিল, তারপর আবার উত্তরের পথে রওনা হলো। এই পথেই থাকবে আসল বিপদ। অনেকটা হেঁটে আসার পরে ওরা বুঝতে পারলো এখানে কিছু একটা আছে। জঙ্গলের লোকগুলোর মধ্যে থেকে কেউ কেউ যেন ওদের দিকে তাকিয়ে দেখছে। অবাক হয়ে বলল, বসন্ত, মনে হচ্ছে ঝোপের ভেতর থেকে কিসের যেন একটা শব্দ আসছে। কিরে, তাই না? শিয়াল বোধ হয়, তাছাড়া আর কিছু থাকার কথা তো নয়। তাহলে কি হতে পারে? অন্য কিছু তো থাকার কথা নয়। তাহলে কিন্তু ডাকটা তো শিয়ালের মতো বলে মনে হচ্ছে না। তাছাড়া দিনের বেলা এভাবে শিয়াল বাইরে বেরোবেও না। অনিরুদ্ধের কথা শেষ হতে না হতেই জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে একটা মাথা। তারপরে তার শরীরটা চার পেয়ে একটা জন্তুর মতো। তার গোটা শরীর কুচকুচে কালো, লোমে ঢাকা মুখটা খানিকটা শিয়ালের মতো হলেও যেন আরও বেশি ছুচলো, আরও বেশি তীক্ষ্ণ। সাদা দাঁত বার করে ওদের দিকে তাকিয়ে যেন গর্জন করতে লাগলো। সঙ্গে সঙ্গে ব্যাগের ভিতর থেকে ছুরিটা বার করে এনেছিল বসন্ত। কিন্তু এটা কি? এটা তো শিয়াল নয়। এত বড় শিয়াল হতেই পারে না। এমনভাবে দাঁড়িয়ে আছে যেন একটা চিতা বাঘ শিকারের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু এমন জন্তু তো এর আগে কখনো দেখিনি। বসন্ত আর অনিরুদ্ধ দুজনেই রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো। জন্তুটা আক্রমণ করতে চাইছে। জন্তুটার দুটো লাল চোখ যেন আরো বেশি লাল বলে মনে হচ্ছে। ওটার শরীরে সূর্যের আলো পড়ে চকচক করে উঠেছে। দাঁতের পাশ থেকে লালা বেরিয়ে আসছে বাইরে। তার গর্জনটা এখন যেন আরো অদ্ভুত মনে হচ্ছে। বাঘের মতো করে গর্জন করছে। বসন্তের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। পিছনে থাকা অনিরুদ্ধ এলোমেলো ভাবে যেন কি একটা বলতে লাগলো। বসন্ত একভাবে তাকিয়েছিল সেই জন্তুটার লাল চোখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে কি যেন একটা হলো। জন্তুটা যে আস্তে আস্তে পিছনের দিকে ঝুঁকতে শুরু করেছে সেটা বসন্ত বুঝতে পারছে। অনিরুদ্ধ ততক্ষণে হাতের ছুরিটা বার করে ফেলেছিল। জন্তুটা ততক্ষণে দু পা পিছিয়ে তারপর ঠিক বাঘের মতোই পিছনের দিকে শরীরটাকে ঝুঁকিয়ে তৈরি হয়ে নিল ঝাঁপ দেওয়ার জন্যে। শূন্যে ঝাঁপ দিয়েছে সে। অনিরুদ্ধ নিজের হাতের ছুরিটা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছে। এমন সময় মনে হলো হঠাৎ করেই জন্তুটা শূন্যে মাঝ পথে থেমে গেল। তারপর নিজের গতিপথ বদলে যেন অন্যদিকে ঝাঁপিয়ে পড়ল। তারপরেই মুহূর্তের মধ্যে জঙ্গলের মধ্যে কোথায় যেন সে মিলিয়ে গেল। অনিরুদ্ধ বলে উঠল, এই বসন্ত, একটু আগে লাঠি হাতে যেন কেউ দাঁড়িয়েছিল, এই মাত্র ঢুকে গেল ভেতরে। সঙ্গে সঙ্গে বসন্ত আর অনিরুদ্ধ জঙ্গলের দিকে ছুটে গেল, কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজেও কাউকে কোথাও দেখল না। বসন্ত একটা হাতের উপর আর একটা হাত দিয়ে ঘুষি মেরে বলল, নিশি ডাকাতের এই জঙ্গল
সত্যিই অদ্ভুত। সেদিন ওরা হাঁটতে হাঁটতে আরো অনেকটা সামনের দিকে এলো, আর তারপরেই পৌঁছলো ফাঁকা মাঠের মতো একটা খোলা জায়গায়। যেন গাছের সারিগুলো আঁচিলের মতোই মাঠের মতো জায়গাটাকে ঘিরে রেখেছে। তখন বিকেলের শেষ আলোতে বসন্ত ম্যাপ খুলে বসল। ম্যাপে হিসেব করে দেখা গেল এই ফাঁকা জায়গাটার আশেপাশেই কোথাও সেই গুপ্তধন থাকার কথা। পিছনের দিকে ইংরেজি ভাষায় অনেক কিছু লেখা ছিল। একটানা সেগুলো আরেকবার পড়ে নিল বসন্ত, যদিও সে লেখাগুলো তার মুখস্থ হয়ে গেছে। তারপর একটা গাছের গায়ে হেলান দিয়ে সে বলল, ফাঁকা মাঠের মতো জায়গাটা দেখতে পাচ্ছিস? এইখানেই কোথাও আছে সেই গুপ্তধন, যেখানে রাখা আছে সেই সুড়ঙ্গে ঢোকার জায়গা। মাটি খুঁড়ে কিংবা অন্য কোনোভাবে সেই পথ বার করা যাবে না। সেই পথ পার করতে হবে কোনো একটা অদ্ভুত উপায়। সে কথা এই ম্যাপে লেখা নেই এবং অবিনাশ হালদারও বলতে পারেনি। এতক্ষণে অনিরুদ্ধ হতাশ হয়ে পড়েছে। সে বলল, কি বলছিসটা কি? কোথায় গুপ্তধন আছে? এখানে যাওয়ার আসল রাস্তাই তো আমরা জানি না, তাহলে এত দূর এসে লাভটাই বা কি হলো? আমার মনে হয়েছে এখানে আসার পরে নিশ্চয়ই সেই জায়গাটা আমরা খুঁজে বার করতে পারবো। অনিরুদ্ধ, একবার ভাব, আমরা এত দূর পর্যন্ত যখন আসতে পেরেছি তখন বাকিটা আমরা করতে পারবো। পথ ভুল করার পরেও আমরা কিন্তু এখানে এসে পৌঁছেছি অনিরুদ্ধ। অনিরুদ্ধ হতাশভাবে গাছের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে পড়েছিল। তার ব্যাগটা একপাশে রাখা। বসন্ত তার দেখা দেখি সেখানে শুয়ে পড়ল। লম্বা গাছগুলো জায়গাটাকে গোল করে ঘিরে রেখেছে। সেটা শুয়ে থাকলে একদম এখানে শুয়ে থাকলে গাছের মাথাগুলো দেখা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে ওদের দুটো চোখ লেগে এসেছিল। এতটা পথ পার হয়ে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছিল দুজনেই। তাছাড়া নদীতে আসার সময় তো বিপদ কম ছিল না। রাতের অন্ধকারে কখন যেন নদীতে জোয়ার এসেছিল, আর সেই জোয়ারের মধ্যে নৌকোটা প্রায় উল্টে যাওয়ার জোগাড় হয়েছিল। সাবধান সাবধান, এই শক্ত করে ধরে বসুন বাবুরা, জোয়ার এসে। বর্ষার সময় জোয়ারের জলে বড় বিপদ, যখন তখন নৌকা উল্টে যেতে পারে। যখন তখন নৌকায় উঠে যেতে পারে মানেটা কি? হ্যাঁ, আরে এমন নৌকা নিয়ে বের হই বা কেন বলো তো? কি করবো বাবু, গরিব মানুষ, নৌকা কেনার মতো তো পয়সা নেই। এই নৌকা দিয়ে মাছ ধরি, লোকজন যাতায়াত করাই। এই যে আপনারা এখন চলেছেন আমার সঙ্গে, খুশি হয় যা দেবেন তাই নেব। কি করব, নতুন নৌকা কিনতে যে অনেক খরচ। চুপ চুপ করে বস। ওই দেখ জোয়ারের জল বাড়ছে। জোয়ারের জল বাড়তে বাড়তে একটা সময় নৌকোটাকে প্রবলভাবে ধাক্কা দিতে লাগলো। কোনোভাবে নৌকোটাকে সামলে নিয়ে চলার চেষ্টা করছিল, কিন্তু এক সময় জলের প্রবল ধাক্কায় টাল সামলাতে না পেরে অনিরুদ্ধ গিয়ে পড়ল জলের ওপর, আর সঙ্গে সঙ্গেই সে ডুবে গেল। অনিরুদ্ধ সাঁতার জানে, কিন্তু এমন একটা অবস্থায় হঠাৎ করে জলে পড়ে সে কেমন যেন থতমত খেয়ে গিয়েছিল। আর তাই এমন ব্যাপারটা ঘটে যায়। সঙ্গে সঙ্গে বসন্তকে নৌকোতে রেখে মাঝি লোকটা ঝাঁপিয়ে পড়ে জলে। বসন্ত কোনো রকমে হাতের দাঁতটা শক্ত করে ধরে রেখেছিল। একবার এদিকে একবার ওদিকে, জলের শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। বসন্ত একবার চিৎকার করে, মাঝি ভাই, অনিরুদ্ধ! কিন্তু না, কোনো সাড়া নেই। জোয়ারের জল বাড়তে বাড়তে দুপার ছাপিয়ে যেন ঢেউগুলো প্রবলভাবে এসে ধাক্কা দিচ্ছে। বসন্ত নৌকোটাকে লক্ষ্য করল, দেখলো আর একটু পরেই জল এসে নৌকোর কাছটায় পৌঁছতে পারলেই বসন্ত নৌকো সহ ডুবে যাবে। ঠিক এমন সময় নৌকোর কাছে জল থেকে উঠে এলো প্রথমে মাঝি ভাই, এবং তারপর অনিরুদ্ধর জামার কাছটা টেনে ধরে নৌকোর কাছে নিয়ে এলো সে। বসন্ত আর মাঝি ভাই দুজনে মিলে অনিরুদ্ধকে তুলতেই বোঝা গেল যে অনিরুদ্ধ জ্ঞান হারিয়েছে। তারপর জ্ঞান ফিরিয়ে পেট থেকে জল বার করে অনিরুদ্ধকে চাঙ্গা করতেই সে বলল, আরে ওভাবে যে পড়ে যাবো বুঝতে পারিনি। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নাকে মুখে জলও ঢুকে গেছে, আর তাতেই যে কি হলো, এই খানিকটা তুলিয়েই গেলাম হঠাৎ করে। এমনটা মাঝে মাঝে হয়,
চিন্তা করবেন না বাবুরা, আমি যতক্ষণ আসি। হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় অনিরুদ্ধর। চারপাশে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। আশেপাশে তাকিয়ে দেখে বসন্ত ঘুমিয়ে রয়েছে, কিন্তু অনিরুদ্ধর ঘুমটা ভেঙেছিল একটা অদ্ভুত কারণে। মনে হচ্ছিল কেউ একজন তার মুখের ওপর ঝুঁকে পড়ে তাকে দেখছে। একটু আগেও যেন কেউ এখানে ছিল, কিন্তু এখন তো কেউই কোথাও নেই। তাহলে অনিরুদ্ধ উঠে বসে আর মোড়া ভাঙল। বসন্তকে ডাকতে যাবে এমন সময় দেখতে পেল একটা লোক ফাঁকা জায়গাটার এক পাশে যেন দৌড়তে দৌড়তে তার দিকেই এগিয়ে আসছে। দেখা গেল লোকটা দৌড়ে দৌড়ে তার দিকে আসছে না, বরং উল্টো দিকে দৌড়চ্ছে আর চিৎকার করে কি যেন একটা বলছে। কি বলছে সেটা অনিরুদ্ধ শুনতে না পেলেও ভাষা ভাষা কথা যেন ভেসে এলো। অনিরুদ্ধ উঠে দাঁড়ালো। কে কে- কে ওখানে? কে ওখানে? তার কথায় কোনো ফল হলো না। লোকটা ছুটতে ছুটতে কোথায় যেন মিলিয়ে গেল। দূর, এটা অ্যাডভেঞ্চার না ছাই! জঙ্গলের মধ্যে দিয়ে এতটা পথ হেঁটে এসেও এখন নাকি গুপ্তধন খোঁজার কোনো জায়গাই নেই। ভেবেছিলাম গুপ্তধন খুঁজে পাবো, সোনা দানা হিরে জহরত পাবো, কিন্তু কোথায় কি? অনিরুদ্ধ বেজার মুখে এদিক ওদিক হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে একবার আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত ব্যাপার তার চোখে পড়ল। গাছগুলো গোল হয়ে দাঁড়িয়ে আছে ঠিকই, আর একটা গাছ যেন খানিকটা সামনের দিকে হেলে রয়েছে। তার সামনের দিকে হেলে রয়েছে, এটা তো পড়ে দিয়েছি। অনিরুদ্ধ সেদিকে তাকালো। সে সেই গোটা জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখল। না, একটা অন্য গাছ নেই, থাকলেও খুব সামান্য। কিন্তু একটা গাছ এমনভাবে হেলে আছে যেন কেউ গাছটাকে ওইভাবে হেলিয়ে দিয়ে গেছে। কাছে গিয়ে অনিরুদ্ধ বুঝতে পারল গাছটা অবনী। এখানে এতগুলো গাছের মাঝখানে এই গাছটা কেমন যেন না? চারপাশে সনসন করে ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথায় যেন বৃষ্টি হচ্ছে। অনিরুদ্ধর গায়ে এসে সেই হাওয়ার ঝাপটা লাগলো। গাছটার কাছে এগিয়ে এসে গাছের গায়ে হাত রাখতেই অনিরুদ্ধর মনে হলো গাছটা অনেকটাই পুরনো, কেমন যেন ঠান্ডা হয়ে গেছে। গাছের গায়ে হাত দিয়ে এগোতে এগোতে গাছের একদম গোড়ার কাছে যেতেই দেখতে পেল সেখানে এক জায়গার মাটি থেকে মাত্র 1 হাত মতো উঁচুতে একটা লাঠির মতো কি যেন রয়েছে। কৌতূহলবশত সেদিকে এগিয়ে এসে লাঠিটা ধরে নাড়ানাড়ি করতে লাগলো সে, কিন্তু না, কোনো কিছুতেই কিছু হয় না। তারপরে কি মনে হতে লাঠিটা ধরে গায়ের সমস্ত শক্তি দিয়ে এক পাশে একটা হ্যাচকা টান দিল। না, তাতেও কিছুই নেই। দূর, আমি ভাবলাম এটা হয়তো ওই গুপ্তধনে ঘরে ঢোকার রাস্তা, কিন্তু এমন তো কিছুই নয়। অনিরুদ্ধ একটু বিরক্ত হয়ে যেই লাঠিটার ওপরে একটা চাপ দিয়েছে, নিচের দিকে অমনি লাঠিটা বেশ খানিকটা ভিতরে ঢুকে গেল, আর তাতেই এতক্ষণ ধরে হেলে থাকা গাছটা আস্তে আস্তে উঠে সোজা হয়ে দাঁড়ালো। শব্দটা শুনে আর এমন একটা দৃশ্য দেখে অনিরুদ্ধ অবাক হয়ে ছিটকে গিয়েছিল বেশ খানিকটা। আর তারপরেই দেখা গেল সেই হেলান দিয়ে থাকার কাজটায় একদম নিচের দিকে খানিকটা জায়গা ফাঁকা হয়ে গেছে। বেশ অনেকক্ষণ হাঁ করে সেখানে দাঁড়িয়ে থাকার পরে অনিরুদ্ধ তাড়াতাড়ি গিয়ে বসন্তকে জাগিয়ে তুলল। কি হয়েছে? আরে রাত হয়ে গেছে, আজকে রাতটা অন্তত বিশ্রাম নেই, তারপরে যদি... গুপ্তধনের ঘরে ঢোকার রাস্তা পেয়ে গেছি। বসন্ত অবাক হয়ে গেল সেখানে গিয়ে। তারপরে সেই ছোট্ট পথে টর্চের আলোয় নিচে নামতে লাগলো একটা মাটির ঘরে। বেশ শক্ত রাস্তা। তারপর নেমে আসার পর পথ সামান্য ঘুরে আরেকটু নিচের দিকে নেমে একটা সমতল জায়গায় এসে পৌঁছল। অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই এদিকে ওদিকে তাকিয়ে ওরা দেখতে পেল বেশ কয়েকটা জায়গায় মাটি সামান্য উঁচু হয়ে আছে এবং তার উপরে ছোট ছোট একটা করে গাছ লাগানো। মাটির তলায় কি আছে? এখানে কবর নাকি নাকি অন্য কিছু? কবরের উপরে তেমন গাছ লাগানো হতো মাঝে মাঝে। ওইদিকে ওই ঘরের মতন বলেই মনে হচ্ছে না? সত্যি সত্যি সামনের দিকে একটা ঘরের মতো ছিল। সেই কবরগুলো পেরিয়ে ওরা দুজনে সেই ঘরের কাছে এলো। দরজাটা ভেজানো, পুরনো দিনের লোহার দরজা,
দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই ভিতর দিকে তাকিয়ে ওরা যা দেখতে পেল তাতে দুজনেরই মাথায় হাত। ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সোনা, রূপো, মণি, মুক্ত আর বিভিন্ন রকমের পাথর, আরও কত কি। আর সেই গুপ্তধনের ওপরে ছড়িয়ে রয়েছে অনেকগুলো নর কঙ্কাল। তাদের কারোর কারোর শরীরের হাড়গুলো খণ্ড খণ্ড হয়ে ছড়িয়ে। তার উপর গোটা একজন তো অদ্ভুতভাবে বসে রয়েছে সেই সোনার উপরে। এই হলো সেই গুপ্তধন যার জন্য আমরা এখানে এসেছি, আর আমাদেরকে কেউই আর আটকাতে পারবে না রে। অনিরুদ্ধ, তোকে আমি আগেই বলেছিলাম এই সব কিছুতে লোভ করতে নেই। এসবের মধ্যে অনেক কিছু মিশে আছে। এগুলো ডাকাতের সম্পত্তি, এর মধ্যে কত মানুষের কত রক্ত। আমি জানতাম তুই এইসব কথাই বলবি, তাই ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। এই গুপ্তধন আমি তোকে নিতে দেব না, আমি এটা একাই নেব। বলতে বলতেই অনিরুদ্ধ পকেট থেকে রিভলভার বার করে বসন্তের দিকে ধরল। অনিরুদ্ধের মুখে একটা অদ্ভুত হাসি। প্রথমে গুলিটা সে করলো বসন্তের টর্চ লক্ষ্য করে। কান ফাটানো শব্দ করে টর্চের কাঁচটা ঝনঝন করে ভেঙে পড়ল। কি করছিস তুই? গুপ্তধন দেখে তুই পাগল হয়ে গেছিস? তুই বুঝতে পারছিস না এটা গুপ্তধন? গুপ্তধন এমনই জিনিস, লোভ করতে নেই অনিরুদ্ধ। ঠিক বলেছিস, লোভ করতে নেই। এইসব জিনিস তুলে নিয়ে গিয়ে সরকারের হাতে তুলে দিতে হয়। কিসের সরকার বলতো? যে সরকার মানুষদের জন্য ভাবে না, যে সরকার শুধু শুধু নির্দিষ্ট কয়েকজন মানুষদেরকে নিয়েই তৈরি হয় এবং তাদের নিয়েই ভাবে, যে সরকারের জন্য গরিব আরো গরিব হচ্ছে এবং যারা বড় লোক তারা আরো বড় লোক হয়ে যাচ্ছে, সেই সরকারের কথা তুই বলছিস? হ্যাঁ, তুই কি বুঝতে পারছিস না অনিরুদ্ধ? সবাই সমান হতে পারে না। ভালো খারাপ সবকিছু নিয়েই তো আমাদের চলতে হবে। তোকে চলতে হবে, কিন্তু আমাকে নয়। এই সমস্ত সম্পত্তি এখন আমার। এই সম্পদকে কাজে লাগিয়ে আমি একটা গোটা ভারতবর্ষের ইতিহাস গড়ে তুলব। আমি যা করব তা তুই ভাবতেও পারছিস না, কিন্তু প্রথমে আমাকে তোকে মারতে হবে। অন্ধকার হয়েছিল, তাই আলোটা অনিরুদ্ধ যখন ফেললো বসন্তের উপরে, তখন বসন্ত লাফ দিল অন্ধকারে। সঙ্গে সঙ্গে বসন্তকে লক্ষ্য করে গুলি চলল। পারবি না, এখান থেকে পালিয়ে যেতে তুই পারবি না। এখান থেকে পালিয়ে যাবি বা কোথায় তুই? অনিরুদ্ধ তাড়াতাড়ি টর্চের আলোতে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো কোথাও বসন্ত নেই। হঠাৎ কাছে কোথা থেকে যেন শোনা গেল বসন্তের কথা। তুই এত সম্পত্তি একসাথে দেখে পাগল হয়ে গেছিস অনিরুদ্ধ। লোভ করিস না। ওই লোকটা কিন্তু আমায় বলেছিল। বসন্তের কথা শেষ হলো না, তখনই ঘরের মধ্যে সেই লোকটার গলা শোনা গেল। তো ধন দেখে যে লোভ করবে তার মৃত্যু নিশ্চিত। আমি আগেই বলেছিলাম সেই কথা। তাই আরো একজনের গুপ্তধনের কাছে বন্দী হবে। সঙ্গে সঙ্গে বসন্ত অনিরুদ্ধর হাতের দিকে লক্ষ্য করে গুলি চালালো। অনিরুদ্ধর হাত থেকে টর্চের আলো আর রিভলভারটা ছিটকে গেল। বুঝতে পারলো একটা শক্ত ঠান্ডা হাত গলা চেপে ধরে তাকে মাটি থেকে শূন্যে তুলে ফেলেছে। সে দু হাতে তাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। তার গায়ে যেন হাতির জোর। অনিরুদ্ধ একবার বসন্তকে ডাকতে চাইল, কিন্তু বসন্তের কাছে তার স্বর পৌঁছল না। বসন্ত বুঝতে পেরেছে অনিরুদ্ধের কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি এসে অনিরুদ্ধর নাম ধরে দুবার ডাকলো, কিন্তু না, অনিরুদ্ধর দরজাটা তখন বন্ধ হয়ে গেছে। বসন্ত আবার চিৎকার করে উঠল, কে তুমি? আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধুর সাথে তুমি কি করেছো? আমি আগেই বলেছিলাম লোভ করলে এখান থেকে ফিরে যাওয়া মুশকিল। তুই লোভ করিস, এখান থেকে ফিরতে পারবি, কিন্তু এখান থেকে একটা কিছু তুই নিয়ে যেতে পারবি না। নেওয়ার চেষ্টা যদি করিস তাহলে এখানেই চিরতরে বন্দী হয়ে থাকতে হবে। ওই যাদের কঙ্কাল দেখতে পাচ্ছিস, ওই যে তারা সকলেই এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেছে। তারাই বেঁচে ফিরতে পেরেছে যারা কিচ্ছু নিয়ে যায়নি, লোভ করেনি।
তোর বন্ধুকেও এইখানেই থাকতে হবে। বসন্ত অনেক চিৎকার করলো, ডাকাডাকি করলো, কিন্তু আর কোনো সাড়া পেল না। দেওয়াল হাতড়ে হাতড়ে কোথাও কোনো দরজা খুঁজে পেল না। শেষ রাতের প্রায় সকালের দিকে ঘুম ভাঙতেই বসন্ত দেখতে পেল অনিরুদ্ধ পড়ে আছে এক পাশে। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে অনিরুদ্ধকে কোলে করে তুলতে যেতেই বুঝতে পারল তার দেহে প্রাণ নেই, কিন্তু গোটা শরীরে কোথাও সামান্য আঘাতের চিহ্ন মাত্র নেই। বসন্ত সবকিছু বুঝতে পারল। সেই দরজাটা এবার চোখে পড়ল। দরজা দিয়ে সেই পথে বেরিয়ে এসে আবার সুপারি গাছের পাশে সেই লাঠিটা সামান্য টেনে তুলে দরজাটা বন্ধ করে দিল। সেটা একটা লোহার দণ্ড। প্রায় 3 দিন পরে সে জঙ্গল পথে বেরিয়ে এলো সেই ঘাটের কাছে যেখানে সে যাত্রা শুরু করে। তারপর এক সময় সে ফিরে এলো নিজের বাড়িতে। অবিনাশবাবুর বাড়িতে একদিন বসে সমস্ত কথাই খুলে বলল সে। অবিনাশবাবু সমস্ত শুনে অবাক হয়ে বললেন, তুমি ঠিক বলেছ, এর আগে মাত্র 2 জন ওখান থেকে ফিরে আসতে পেরেছে। যদিও ব্যাপারটা খুব গোপন, তবুও ব্যাপারটা আমি জেনেছি। কিন্তু তুমি ব্যাপারটা জানলে যখন, তার মানে এমন কেউ রয়েছে যে সমস্তটা জানে, কিন্তু প্রথমে যে এসেছিল সে তো প্রায় আজ থেকে 50-60 বছর আগের কথা। আচ্ছা, লোকটাকে দেখতে কেমন ছিল? বসন্ত কিছু বলার জন্য মুখ খুলতেই অবাক হয়ে গেল। অদ্ভুত ব্যাপার, লোকটার কথা তার কিছুতেই মনে পড়ছে না। লোকটাকে কেমন দেখতে ছিল, তার পরনে কি ছিল, লোকটা কে ছিল, কোনো কিছুই তার মনে পড়ছে না। শুধু মনে পড়ছে একটা লোককে সে দেখেছিল। ততক্ষণে অবিনাশবাবু বলে চলেছেন, প্রথমে যে ফিরে এসেছিল সে গোপনে জানিয়েছিল যে একজন লোক তাকে সাহায্য করেছিল। তার কথা সে ভালোভাবে বলতে পারেনি, হয়তো ভুলে গিয়েছিল। আসলে অত গুপ্তধন দেখলে যে কারুর ভুলে যাওয়ারই কথা। কিন্তু লোকটা সাহায্য না করলে নাকি সে কখনোই ওই জায়গায় পৌঁছতে পারত না। তবে তোমার মতোই ব্যাপার, বুঝলে? লোকটার সঙ্গে আর একজন ছিল, সে ফিরে আসতেই হঠাৎ করে বসন্তের মনে পড়ে গেল সেই নৌকোর মাঝিটার কথা। মাঝি বলেছিল, অনেকে বলে ওই জঙ্গলে নিশি ডাকাত এখনো ঘুরে বেড়ায়, নিজের গুপ্তধন সে নিজেই রক্ষা করে। তখনই একটা দমকা বাতাস এসে ঢুকলো ঘরের ভিতর। বসন্ত মনে মনে বলে উঠল, কেন কেন অনিরুদ্ধ, কেন 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 লোভ করতে গেলি অনিরুদ্ধ, কেন?